বাংলাদেশ সরকারকে তখন তারা মনে হয় কয়েকজনকে জানিয়েছিল 10ই জানুয়ারি, এবং সেই সময় সরকার তৎপর হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেটার আপডেটটা আমি আসলে ঠিক জানি না পরবর্তী কি হয়েছে। কিন্তু সেই সময় আপনার রাশিয়ান বেশ কিছু মানুষ আপনার বাংলাদেশে এই তৎপরতার ব্যাপারে জানিয়েছিল জানুয়ারিতে। এবং এটার সাথে আরেকটা জিনিস লিঙ্ক করা যায়, সেটা হচ্ছে যে 15ই ডিসেম্বর 2024 সালে, সরি 23 সালে রাশিয়ার কিন্তু মারিয়া জাকারোভা, যিনি রাশিয়ান সরকারের মুখপাত্র, তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে। দোহাতে তারা বেশ কিছু মুভমেন্ট লক্ষ্য করেছেন, তাদের গোয়েন্দারা সেই মুভমেন্ট গুলো দিয়েছেন এবং তাদের কাছে স্পষ্ট তথ্য আছে যে আরব স্প্রিং টাইপের কিছু একটা করা হবে, এবং সেটা 15ই ডিসেম্বর 2023-এ এইটা সরাসরি মারিয়া জাকারোভা সেই বিবৃতিটা দেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে পরবর্তী সময় 2 দিন পরে বাংলাদেশের মিডিয়াতে এটা নিয়ে আলাপ হয়। তাহলে এই যে রাশিয়ান সরকারের একটা সতর্কবাণী, যে 15ই ডিসেম্বরে যে সতর্কবাণীটা আছে, আপনি চাইলে আমি সেটা আপনাকে ফরওয়ার্ড করতে পারি, বাট একটু খুঁজে দেখতে হবে, তাহলে আপনি ওটা দেখতে পারতেন। আমি আপনাকে কথা বলতে বলতে পাঠাতে পারলে খুবই ভালো হয়। যে সেই সময়টাতে পরিষ্কার করে কিন্তু রাশিয়ান সরকার আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দিয়ে একটা আপনার একটা বড় ধরনের আরব স্প্রিং টাইপের একটা ঘটনা হবে। আপনার পক্ষে যদি দেখানো সম্ভব হয় তাহলে আমি আপনাকে এটা দিতে চাই। আমি জানি না যে সেটা আপনি দেখাতে পারবেন কিনা এই সময়টাতে। আমার কাছে ওইটা আমি খুঁজে পেয়েছি। ওই সময়টাতে তারা যেটা বলেছে আমি আপনাকে পড়েই শোনাই, তাই তো? হ্যাঁ, পড়ুন, পড়েই শোনান। হ্যাঁ, সেই সময় আপনার কিন্তু বলা হয়েছিল যেটা, যে আমি আর কি এটা নিয়ে পরবর্তী সময় যে রিপোর্টটা করেছিলাম, যে এটার ইংরেজি না, রাশিয়া 15ই ডিসেম্বর 2023 সালে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে নির্বাচনের পর বাংলাদেশের হয়ে বিক্ষোভ তৈরি হবে। আচ্ছা, ওইটার ইংরেজিটাও এখন আমার কাছে নাই, আমার বাংলাটা আছে আর কি আসলে। তো আমি আপনাকে সেটার সামারিটা বলছি। সামারিটা হলো যে দোহাতে তারা একটা মুভমেন্ট দেখতে পেয়েছিল রাশিয়ান গভর্নমেন্ট, এবং পরবর্তী সময় আপনি জানেন যে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার, যে কোনো একটা দেশের মুখপাত্র, তাও রাশিয়ার মতো একটা দেশের মুখপাত্র একটা সংবাদ সম্মেলনে এসে পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমেরিকান ব্যাকড একটা আরব স্প্রিং বাংলাদেশের ইলেকশনের পরপর হবে। আপনাকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এই খবরটা বেশ চাঞ্চল্য তৈরি করে। পরবর্তী সময়ে ইলেকশনের পরপর আমার যে সোর্সটা আছে, উনিও আপনার বলা যেতে পারে যে একজন বড় ব্যবসায়ী, বড় ডিপ্লোম্যাটও ছিলেন। সবকিছু মিলিয়ে উনার সাথে রাশিয়ান কিছু ডিপ্লোম্যাট যোগাযোগ করে। রাশিয়ান ডিপ্লোম্যাট, সেই ভদ্রলোকের নামও আমার কাছে আছে, আমি সঙ্গত কারণে সেই নামটা এখানে বলতে চাইছি না, যেহেতু তিনি এখনো রাশিয়ান এমবেসিতে কর্মরত আছেন। তো তিনি এসে তখন আমার আমার যেই জিনিস সূত্র, যেই তথ্য আমাকে দিয়েছেন তাকে জানান, কারণ তিনি তখন সরকারের সাথে বেশ ঘনিষ্ঠ ছিলেন। তিনি তাকে এসে জানান যে মিয়ানমার অঞ্চল দিয়ে আপনার একটা বড় ধরনের চালান বাংলাদেশে ঢুকেছে, এবং সেখানে নানান ধরনের ভ্যারাইটিস আপনার অস্ত্র সেখানে আছে। তো এই কথাটা জানার পরে ওই ব্যক্তি খুবই দ্রুততার সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরকে সেটা তিনি জানান, এবং সেই অনুযায়ী তদন্ত এবং খোঁজও শুরু হয়ে যায়। কিন্তু আমি ঠিক জানি না জানুয়ারি মাসে এই কথাটা জানানোর পর আপনার ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, এই 6 মাসে আসলে ঠিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে কিনা, বা সেই সূত্র অনুযায়ী তারা কাজ করতে পেরেছে কিনা, এটা আমি শিওর না আসলে এই ব্যাপারটাতে। তো পরবর্তী সময় তো আপনারা দেখেছেন যে আপনার জুনের শেষ দিক থেকে তারা আন্দোলন তৈরি করে যে কোটা, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের বংশের মানে বা পরবর্তী তাদের প্রজন্মের জন্য যে কোটা ব্যবস্থাটা রয়েছে সেটা বাতিল করবার জন্য তাদের এই আন্দোলন, অর্থাৎ তারা পরবর্তী বলেছে যে এটা তাদের একমাত্র ছুতা ছিল। তো
তাহলে আপনি একটার সাথে আরেকটা আপনি মেলাতে পারেন, একদম মিলে যাচ্ছে এখন। মানে এই যে প্লটটা তৈরি করা হয়েছিল, মানে শেখ হাসিনা যখন এই টেন্ডারটাকে বাতিল করে দিলেন, তারপরে আবার সেগুলোকে অ্যাকসেপ্ট করা হলো, জিনিসগুলো চলেও এলো এবং এইভাবে এগুলো ছড়িয়েও পড়লো। মানে কিভাবে পুরো প্লটটা সাজানো হয়েছিল। এইভাবে করেন, লেয়ারটা যদি এইভাবে সাজান ওয়ান ওয়ান করে, যে 15 ডিসেম্বর 2023 রাশিয়া ওয়ার্ন করে দিল যে বাংলাদেশ একটা আরব স্প্রিং হতে পারে। 2024 সালের 10 জানুয়ারি সেই রাশিয়ান ডিপ্লোম্যাট, আমার যে সোর্স আছে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্টকে এটা জানানো হলো। তারপরে এই শর্ট গানের জন্য তারা একটা টেন্ডার দাখিল করলো হচ্ছে আপনার জুন মাস, 2024 সালের জুন মাস, যেটা রিজেক্ট হলো। ওই সময় বাংলাদেশ গভর্নমেন্ট ওই ইউক্রেনের থেকে আসা অস্ত্রগুলো সন্ধানে ছিল। এরপরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনারা তো দেখলেনই, আন্দোলন শুরু হলো, শেখ হাসিনা রিজেক্ট করলেন এবং তারপরে শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে এলেন। তারপরে এক এক করে জাহাজ বাংলাদেশে ঢুকতে শুরু করলো এবং এই মুহূর্তে আমরা যে কাগজটা দেখাচ্ছি সেখানে স্পষ্ট করে বলা রয়েছে কিভাবে কোন পথে এগুলো বাংলাদেশে ঢুকলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই শর্ট গান ঢুকেছে নাকি আরো অনেক কিছু ঢুকেছে যেগুলো চোখের সামনে এখনো আসেনি? আমার তা মনে হয় না। আপনার পরের সেন্টেন্সটা কারেক্ট, যে আপনার এর থেকেও বেশি অস্ত্র বা ভ্যারাইটিজ অস্ত্র বাংলাদেশে এসেছে। কারণ 2 লক্ষ ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে টাউন গার্ড বা এই নামে। আমার নামটা আসলে পুরো নামটা মনে নেই, ফর ইলাবরেশন। তাদের হাতে কি এই অস্ত্রগুলো তুলে দিয়েছে? দাদা, আরেকটা জিনিস, কয়েকদিন ধরে কিছু ভাইরাল ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা শহরে হাতে ওপেনলি শর্ট গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু যুবক। সেগুলো কি এইটাই, এই গানগুলোই কি তাদের হাতে ছিল? আপনি যদি খুবই একেবারে বেসিক চিন্তাও করেন তাহলে তো প্রথমে আপনার মাথাতে এইটাই আসবে যে এই অস্ত্রগুলো ডিসঅ্যাপ্রুভ হয়েছিল, সেগুলো দেশে ঢুকলো কিভাবে, চিটাগাং পোর্ট দিয়ে সেই এক্সপ্লোসিভ গুলোতে ভিতরে কি ছিল, এখন তো আমাদের সামনে খুবই পরিষ্কার হয়ে এসেছে। মানে আপনি যদি প্রত্যেকটা ঘটনাকে সুতোর মতো মিলাতে যান তাহলে আপনি, এটা তো বলা বাহুল্য মাত্র যে একটা বড় ধরনের অবৈধ অস্ত্রের চালান, একটা বড় ধরনের অবৈধ অস্ত্র এই সন্ত্রাসীদের হাতে আছে। তারা জানে যে তাদের সময়টা আসলে খুব বেশি নেই, তাদের সময় ঘনিয়ে আসছে, ফলে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে নিজেদেরকে বাঁচানোর জন্য। কারণ ওইটাই হয়তোবা তাদের জীবনের শেষ সময়গুলোর বা শেষ অন্তিম সময়ের একটি হতে যাচ্ছে। মানে তাহলে বাংলাদেশের মানুষ কতটা ভয়ানক অবস্থার মধ্যে এই মুহূর্তে বাস করছেন এবং এত অস্ত্র কেনার প্রয়োজনটাই বা হলো কোথায়? আপনি একটু কল্পনা করে দেখেন তো যে আপনার 10 to 15,000 অস্ত্র যখন অবৈধ বা সিভিলিয়ানদের কাছে থাকে তখন ওই দেশের সিচুয়েশনটা কি হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো একটা মিশনে যাবে সেটা তো তাদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়, রীতিমতো একটা আর্মিতে পরিণত হয়ে গেছে এরা। বিশেষ করে জামাত শিবির, হিজবুত তাহরিরদের হাতেই এই অস্ত্রগুলো আছে এবং যেসব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি জানেন প্রায় 1500 থেকে 2000 জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো গত 15-16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ আমলে নানান ধরনের ঘটনার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, সাজা কাটছিল। এদের প্রত্যেককে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং